বাংলাদেশের যে কোনো আদালত, যে কোনো ট্রাইব্যুনাল, যে কোনো বিচারিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত দণ্ড সাজার ব্যাপারে মওকুফ করার ক্ষমতা আমার দেশের রাষ্ট্রপতির থাকবে। এখন এই আলোচনাতেই অনেকে বোধ করছেন যে এইটা মোটামুটি থাকা উচিত, কিন্তু এই থাকা উচিতের ব্যাপারে আমাদের তরফ থেকে দুইটা ডিফারেন্ট প্রস্তাবনা আছে। ব্যক্তির সাথে ব্যক্তির যে শাস্তি অথবা খুন খারাপির মামলা, যে আমি কাউকে খুন করলাম, এখন সেই ব্যক্তিকে আমাকে খুব মাফ করে দেবার অধিকারটা তৃতীয় একজন ব্যক্তি, যাকে আমি রাষ্ট্রপতি বলছি, তার থাকা উচিত কিনা। কারণ সে তো ক্ষতিগ্রস্ত হয় নাই, তার ছেলের জীবন তো চলে যায় নাই। তাহলে একই প্রসঙ্গে আসছে, এইটা থাকবার মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানে যারা কমান্ড স্ট্রাকচারে ছিলেন, যেই সকল আর্ম ফোর্সেসের অফিসাররা, র্যাবের, পুলিশের অফিসাররা, তারাও কি শাস্তিপ্রাপ্ত হবার পরে আগামী 2 বছর পরে 1400 শহীদের রক্ত পেরিয়ে এসে আবার খুনির মায়ের লাশের সাথে গিয়ে একসাথে দেখা করবেন, একসাথে বসবেন, কথা বলবেন? এই আশঙ্কাটাও কিন্তু এখন এসছে। তাহলে এইটার সেফগার্ডটা কোথায়? এই সেফগার্ডের জায়গা থেকে আমরা দুইটা জিনিস আগেই প্রস্তাব করেছি, আজকেও আমরা কমিশনের মিটিংয়ে সেটা বলেছি। প্রথম যেটা বলেছি যে ব্যক্তির সাথে ব্যক্তির ফৌজদারি অপরাধের যে যেই হিসাব নিকাশ, সেইটা মাফ করবার কোনো এখতিয়ার রাষ্ট্রের থাকা উচিত না। সেটা ব্যক্তির থাকার ব্যাপারে কেউ কেউ বলেছেন, যিনি খুন হয়েছেন তার পরিবার যদি যিনি খুনি তাকে মাফ করে দিতে চান, এই মাফ করবার একটা প্রভিশন থাকতে পারে, কিন্তু সেটা পরিবারের এঙ্গেজমেন্টের মাধ্যমে থাকবে, রাষ্ট্রের না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আলাদা একটা কমিশন করে দেন। বিচারিক অনেক প্রক্রিয়া, ইংল্যান্ডের এক্সাম্পলটা টেনে আমরা বলেছি যে আইনি প্রক্রিয়াতে অনেক সময় মিসক্যারেজ অফ জাস্টিস হয়। আপনারা আমেরিকার কোর্টে দেখবেন কৃষ্ণাঙ্গদের উপরে বিচারিক প্রচুর অবিচার হয়। ইংল্যান্ডে আইরিশ রিপাবলিক আর্মির এক্সাম্পল টেনে আমরা বলেছি যে 80 এবং 90-এর দশকে অসংখ্য আইআরএ মেম্বারকে 30-35 বছরের সাজা দিয়েছে। 90-এর দশকে যখন ডিএনএ স্যাম্পল আবিষ্কার হয়ে গেছে, তখন দেখা গেছে যে ওই মানুষটা ওইখানে ওই দিন ছিলেন না, তার ডিএনএ স্যাম্পল পাওয়া যায় নাই। তখন ইংল্যান্ডের রাষ্ট্রের কাছে প্রশ্ন এসছে যে আমরা এই বিচারিক অবিচারটা কিভাবে ডিল করব। সেখানে তারা যেটা করেছেন, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন একটা আলাদা বডি করে দিয়েছে এই বিচারিক অবিচারটা ডিল করবার জন্য। ঠিক আমরাও আজকে প্রস্তাব করেছি যে আমাদের এই যে 1,32,000 মিথ্যা রাজনৈতিক মামলায় 60 লক্ষ আসামি হয়েছে, তাদের বিষয়টা আপনি কিভাবে রিজলভ করবেন? তারা যে একটা মিথ্যা মামলার শিকার হয়ে গত 15 বছর 16 বছর ধরে ঘরছাড়া, এইটাকে রিজলভ করতে হবে একটা কমিশনের মাধ্যমে বিচারিক বিষয়টাকে ডিল করবার জন্য। নির্বাহী বিভাগ এইটার সমস্যার সমাধান করা উচিত না, তাহলে বেইনসাফি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আর্টিকেল 49 থাকবার প্রাসঙ্গিকতা কোথায়? প্রাসঙ্গিকতা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের ঝামেলা যদি হয়। চিন্তা করে দেখেন, আমি এক্সাম্পল দিই, অনুপ চেটিয়ার কথা দেখেন। ভারতীয় নাগরিক, বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে জেলে ছিলেন। এখন বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাতে যদি কখনো এক্সচেঞ্জ করবার প্রশ্ন আসে, তাহলে এই দণ্ডপ্রাপ্ত ভারতীয় আসামিকে বাংলাদেশ কিভাবে মুক্ত করবে, ফেরত পাঠাবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, যুদ্ধবন্দি বিনিময়, তারপরে গোয়েন্দা বিনিময়, দেখবেন কয়দিন পর পরে আমেরিকানরা রাশিয়ান গোয়েন্দা ফেরত দেয়, রাশিয়ানরা আমেরিকান গোয়েন্দাদেরকে ফেরত দেয়। ইরানের সাথে হস্টেজ ডিল হয়, আফগানিস্তানের তালেবানদের সাথে আমেরিকার হস্টেজ ডিল হয়েছে। এই ধরনের রাষ্ট্রিক সম্পর্কের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমা করবার একটা স্পেস থাকা উচিত। অতএব সেই পার্থক্যটা আমরা করতে চাই 49-এর মাধ্যমে। সেইটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল। দ্বিতীয়ত হচ্ছে বিচারিক বিকেন্দ্রীকরণের জায়গায় আমরা বলছি যে 1988 সালের সিদ্ধান্তটা হচ্ছে একটা বেইনসাফি সিদ্ধান্ত। এখানে সুপ্রিম কোর্টের সংজ্ঞাটাকে মিসইউজ করে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেজন্য আমরা আর্টিকেল 100-কে যে সংশোধন করবার কথা বলা হয়েছে, আমরা মনে করছি 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে, 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এইসব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল 100-র অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ।